আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শালুক চুপ করে রইল। সে তো ধ্রুবদের দলকে সাপোর্ট করত। ধ্রুব যখন আউট হয়ে যেত শালুকের মন খারাপ হয়ে যেত, ইচ্ছে করত ধ্রুবকে যে আউট করেছে তার মাথা ফাটিয়ে দিতে। ধ্রুব একটু সময় চুপ থেকে বলল, বাড়িতে ফিরতে দেরি হলে কার জন্য চিন্তা করতি? শালুক চুপ করে রইল। সে ছোট ছিল তখন, ভালোবাসা বুঝতো না সেভাবে হয়তো, কিন্তু তবুও তার মন কেমন আনচান করত ধ্রুবর জন্য। ধ্রুবর কিছু হলেই শালুকের মনে হতো ধ্রুব না জানি কত কষ্ট পাচ্ছে। সেদিনও তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালুকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে। ধ্রুব রাবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলল, ভালোবাসা আর ভালো লাগা ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিসনি বলেই তো, বুঝতে পারিসনি কাকে ভালোবাসিস। তবে তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি, আমাকে তুই ভীষণ ভালোবাসিস। চুলে শ্যাম্পু করে নিস, একটু পরে গোসল করে আমি খাবার নিয়ে আসছি। ধ্রুব চলে গেল রান্নাঘরে। লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালুকের সমস্ত মুখমণ্ডল। ধ্রুবর সব কথাই ঠিক। শালুক বোকা বলেই নিজের ভালোবাসা কার জন্য তা বুঝতে পারেনি। খাওয়ার পর ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে শালুক দেখতে লাগলো হন্তদন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে। নিচে গিয়ে ধ্রুব ওপরের দিকে তাকালো। শালুক লজ্জা পেয়ে গেল আজ। প্রতিদিনই তো এভাবে শালুক দাঁড়ায়, ধ্রুবও তাকায়, তবে আজ কেন এমন লাগছে? ধ্রুব মুচকি হেসে চলে গেল। শালুকের সারা শরীর যেন অবশ হয়ে গেল ধ্রুবের এই তাকানোতেই, এই মুচকি হাসিতে। শালুক বুঝতে পারছে না আজ কেন তার এরকম লাগছে। ভালোবাসা কি তবে এরকমই হয়? আকাশ আজ অত্যাধিক নীল লাগছে। বর্ষাকালের আকাশ হয় মেঘে ঢাকা, মুখ গোমরা করে থাকে, কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। আশা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আশার বাবা মা আসবে বিয়ের কথা পাকা করতে। আশার মন আজকে ভীষণ ভালো, ফুরফুরে মেজাজে হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা মন খারাপ হলো আশার। ধ্রুব আর শালুক বাড়ি থেকে চলে গিয়েছে আজ 18 দিন হলো। এর মধ্যে একবারও আশা ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে। ধ্রুবও কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে। সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না। এই বাড়ির মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক তারা, তাহলে নিজেরও ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট টানছে, উদাসীন দেখাচ্ছে তাকে খুব। তবে মনের মধ্যে একটু সূক্ষ্ম আনন্দের অনুভূতি সে টের পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনানও ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করছে। আশা এগিয়ে গিয়ে আদনানের আধ খাওয়া সিগারেট নিল, তারপর নির্দ্বিধায় খেতে লাগলো। তার মন একটু বেশি খুশি। কি কারণে এত বেশি খুশি আশা এখনো ব্যাপারটা ধরতে পারছে না। আদনানের সাথে বিয়ে ফাইনাল কথা হবে, এটা একটা কারণ হতে পারে। আশা পনিটেল করে বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসে চুলগুলো আশার মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না আশা। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে। তার মনে হলো ওখানে যেন শালুক দাঁড়িয়ে আছে, ওই যে শালুকের ঘাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে এলো রেলিং থেকে। আশার মুখের চুলগুলো সরিয়ে দিয়ে গুজে দিল কানের পেছনে। একটা ফুল গুজে দিল কানের পেছনে। আশা পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেলো। সেই মুহূর্তেই হঠাৎ করেই আবার মনে পড়ে গেল এই আশা। শালুক নয়, শালুক নেই, হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথা বলবে না, যদি কখনো দেখা হয়ে যায়। আদনানের বুকের ভেতর ভারী হয়ে গেল। নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল অপশন হিসেবে, তেমনি আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল। শালুককে আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতে দামি কিছু। কে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান চেনে ভালো করে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এই বাড়ি ফিরে আসবে না যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকেই তো ওর প্রবল আত্মসম্মান বোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যেই আশার জন্য এত কাণ্ড ঘটে গেল তাকে আদনান নিজের স্বার্থ সিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাতে দুইটা লাথি মেরে আদনান তাকে বের করে দিবে জীবন থেকে। লাথিদারের স্টাইলও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে, দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করবে আদনান। এসব ভাবতেই আদনানের মন ভালো হয়ে গেল।
আশা ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিফারা চলে এসেছে, চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধান্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যাচ্ছে। সে যে আফিফার আপন বড় ভাই তা যেন আফিফা ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথেও দেখা হলে মুচকি হাসে, আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলেই। আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথায় চুলও কম, অথচ আফিফা সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছে না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফার স্বামীর দিকে। আশাকে এভাবে তাকাতে দেখে লোকটা আশার দিকে তাকিয়ে রইল নির্নিমেষে। আশার হঠাৎ করেই মনে হলো, এই লোকটা আফিফাকে ভীষণ ভালো রাখবে। এদের বাহ্যিক দিক থেকে অমিল মনে হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে। আফিফা বিয়ের পর এই তৃতীয়বারের মতো বাবার বাড়ি এসেছে, অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না। বুকের ভেতর কাঁপছে আফিফার। জহির ভাই নিশ্চয়ই আর বাড়িতে আসেনি। পুরো বাড়ি কেমন খাঁ খাঁ করছে। মা চাচিকে ধরে আফিফা কান্নায় ভেঙে পড়ল। কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে আফিফার। এখনো তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ড এফোর ওফোর করে দিচ্ছে। খুব যত্নে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এই দম বন্ধ করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে? এই যন্ত্রণা ফিকে কবে হবে? যদি পারত তবে মন থেকে জহির ভাইয়ের নামটাই মুছে দিত সে। সবার সাথে কথা বলা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাট, একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাবপত্র বলতে আর কিছুই নেই। দেওয়ালে জহির, আদনান আর ধ্রুবের একটা ছবি আছে শুধু। আফিফা ছবিটির দিকে অশ্রুসজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাইয়ের তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার আজীবন আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়া। একটা জীবন শেষ হয়ে যাবে এই তুমি নামক যন্ত্রণা। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, কি এমন হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনে এমন এক অপূর্ণতা, যে অপূর্ণতা পৃথিবীর সব কিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যি ভালোবেসেছি। আফিফা আসার খবর পেয়ে শাপলা ছুটে এলো। খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল আফিফাকে। এসেই আফিফার বুকে ঝাঁপিয়ে পড়ল শাপলা। বহু বছর পর যেন দুই বোনের দেখা হয়েছে। কান্নার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কথা বলছে তাদের দুজনের চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে আপা, একেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুছে বলল, কেমন আছিস তুই শাপলা? এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগে না আপা, এই বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছা করে না। তুই নেই, শালুক নেই, ধ্রুব ভাই নেই, নয়না আপা নেই, জাহির ভাইয়া নেই। মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমে না আপা। সন্ধ্যের চা ঝালমুড়ি টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে। কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। শেষের কয়েক মুঠো মুড়ি খাবার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট পাকিয়ে কান্না করার সেই শালুক এখন আর নেই। জানিস আপা, এই কয়দিনে আমাদের বাড়িতে যতবার মুরগির রান্না হয়েছে, লেগ পিসগুলো অবলায় মাটিতে পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারো কি সাধ্য ছিল নাকি এগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখন পড়ে থাকে, তাও কেউ খেতে পারে না। পরশু শুটকি রান্না করতে গিয়ে মেজো চাচি কান্না করে দিয়েছে। বলতো কি এক অবস্থা! এই শুটকি রান্না নিয়ে সে কি ঝগড়া করতো শালুক, আবার খেতই না নিচে এসে। সেদিন মেজো চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রেখেছে। বড় চাচি বলে দিয়েছে এই বাড়িতে শুটকি রান্না একেবারে নিষেধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমনভাবে রেখে গেল যে কেউই ভুলতে পারছে না। আমার ব্যাগে প্রায় 500 টাকা জমে আছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে, আমার বুক ভেঙে যায় যন্ত্রণায়, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কান্নায়। কেন ব্যাগে টাকা থাকে আপা বলতো? শালুক কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমাতে গেলে বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক, আমি টুর শব্দও করবো না। তবু শালুক আসে না আপা। কতদিন শালুক আমার সাথে ঘুমায় না।
আমার ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি, মনে হয় শালুক যেন ডেকেছে, আপা ওঠ না, টয়লেট যেতে ভয় করছে। খাটার নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা ফাঁকা। আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে শালুককে পাবো আপা? কেন এত অন্তর পুড়ে যায় শালুকের জন্য? আফিফা কি জবাব দিবে জানে না, তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল, যে সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো, সবচেয়ে চঞ্চল আর দুষ্ট ছিল। কোথায় আছে সে শালুক এখন? এখনও কি আগের মতো উড়াউড়ি করছে শালুক? ধ্রুব কি শালুককে সামলাতে পারছে? শালুককে ভালোবাসে না এরকম কেউ নেই এই বাড়িতে। শাপলা একটু থেমে বলল, জানিস আপা, কাল ভিক্ষা চাইবার জন্য এক মহিলা এলো। আমি গিয়ে চাল দিয়ে আসতে জিজ্ঞাসা করলো শালুক মা নাই বাড়িতে। আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন শালুক নাকি সবার আড়ালে ওনাকে বড় মগের 1 মগ চাল দিত। ওনার একটা ছোট নাতি আছে, নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। সেই নাতির জন্য নাকি শালুক খেলনা কিনে দিত। বাড়ি থেকে ফলমূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না এলো। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কাজ কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করব না, আমার ছোট্ট পরীর মতন বোনটির জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, করিস না ক্ষমা, আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে বদদোয়া দিবি ওকে। যেমন আমি দেই প্রতি ওক্তে নামাজ পড়ে। ও আমার ভাই না, ও একটা জানোয়ার, বনের পশু, ওর চাইতে ভালো আছে। আশার মা বাবা মামা খালারা এলো দুপুরের সময়। খাওয়ার পর সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলেও আদনানের 2 চাচা চাচিও উপস্থিত থাকলো এই আলোচনায়। বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলায় বললেন খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান তিনি। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলো। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো। সেই পান মুখে পড়ে চিবোতে চিবোতে বসার ঘরের দিকে আসতেই শুনলো বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগেও কয়েকবার সিতারা বেগমের থেকে পান নিয়ে খেয়েছে আশা, কিন্তু এটার টেস্ট আসলে কেমন তা বুঝতে পারছে না। তাই আজ আবারও খাচ্ছে। পানের রস পরে আশার হলুদ টি শার্ট লাল হয়ে গেল। আশা এগিয়ে এসে তার বাবার পাশে বসলো। তারপর বাবাকে ফিস করে কিছু বলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মুহূর্তেই। আশা কি বলছে এসব? আশা আগের মতো স্বাভাবিক আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আরেকটু পান দিতে পারবে? আজকে দাদির কোটো থেকে চুন খেয়েছি পানের সাথে, এখন মুখের ভিতর কোথাও লেগে আছে মনে হচ্ছে। আদনান কথা বলার শক্তিও পাচ্ছে না। এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সাথে? আদনানের বাবা জিজ্ঞেস করলেন, সমস্যা কোথায় আশা মা? আশা একটু ভেবে বলল, আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল। ওর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখিনি, দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথে ও নিজে কি বাজে একটা কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতেও এক মুহূর্তও দেরি করবে না। আমি জানি আমাদের কালচারে এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে। সে যা করছে সব অভিনয়। আগে থেকে যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে, তখন তার পক্ষে আসলেও সম্ভব হয় না সে মানুষের সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি মনে হয়। আমাদের কালচার আর যেমন হোক ভান করতে জানে না, কারো ভান মেনে নিতেও পারি না আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটাই ভান, তখন লাইফ পার্টনার করা অসম্ভব। কেউ কিছু বলতে পারলো না আশার কথার জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করেই আশা ধরতে পারলো তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনানকে এভাবে রিজেক্ট করে দিবে তা তার অবচেতন মন আগেই জানতো। তাই তো এত আনন্দিত লাগছিল আশার। আশা বসে আছে নিশ্চিন্ত ভঙ্গিতে। আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। পেটে মোচড় দিয়ে উঠল আশার কথা শুনে। আদনান কল্পনাও করেনি তীরে এসে আশা এভাবে তরি ডুবিয়ে দিবে। সকালে আশাকে যেভাবে পশ্চাৎ দেশে লাথি দেবে ভেবেছিল, এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজের পশ্চাৎ দেশে দিয়ে আশা দিয়েছে। দাবার চক
এভাবে বদলে যাবে আদনানের ভাবনাতেও আসেনি। এখন আদনানের অবিশ্বাস্য লাগছে। একটু আগেই তো আশা ছাদে আদনানের গালে চুমু খেলো। তখনও তো মনে হয়নি আশা এরকম কিছু করবে, তবে হঠাৎ করে এরকম করলো কেন? আদনান উঠে গিয়ে আশার হাত চেপে ধরে বলল, এভাবে আমার লাইফ নিয়ে তুমি খেলা করতে পারো না আশা। এই মুহূর্তে এসে তুমি কিছুতেই এরকম সিদ্ধান্ত নিতে পারো না। আশা মুচকি হেসে আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, লিসেন আদনান, আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমরা বিয়ে করবই। আমি তুমি দুজনেই অ্যাডাল্ট, দুজনের সম্মতিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার মানে এই নয় যে আমার তোমাকে বিয়ে করতেই হবে। আর যদি এরকম হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে, তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকে বিয়ে করা। আমি যতদূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশন ছিল, আঙ্কেল আন্টির মনসম্মতিও ছিল, তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করোনি। সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব? তুমি বয়ফ্রেন্ড হিসাবেই তো পারফেক্ট না, হাজব্যান্ড হলে তো অনেক রেসপন্সিবিলিটি, সেখানে তুমি 0 আউট অফ 10। আজাদ সাহেব উঠে আশার পাশে দাঁড়িয়ে বললেন, এই সময়ে তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমাদের মান সম্মান আর থাকবে না মা। আশা ভ্রু ক্রুটি করে নিজের বাবার দিকে তাকালো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলা ইংরেজি মিলিয়ে যা বললেন তার মানে হলো, আমাদের মেয়ের যেহেতু এই বিয়েতে মত নেই, সেখানে তোকে জোর করে দেওয়ার কোনো মানে হয় না। এই বিয়ে হবে না। বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল। আদনানের কাছ থেকেও হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মায়ের সাথে। হতভম্ব হয়ে আদনান দাঁড়িয়ে আশার গমন পথের দিকে তাকিয়ে রইল। যেমন করে সেদিন তাকিয়ে দেখেছে শালুকের চলে যাওয়া। আদিবা বেগম ছেলের সামনে গিয়ে বললেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে। এবার বুঝতে পেরেছিস তো লজ্জা জিনিসটা কি? অবশ্য তুই বুঝবি না, তোকে আমি মানুষ বানাতে পারিনি। লজ্জা আমারও হওয়া উচিত, তোর মতো ছেলের মা হয়েছে বলে। আদনান ধীর পায়ে নিজের রুমে চলে গেল। একুল ওকুল দুইকুল হারিয়ে আদনানের নিজেকে রিক্ত শূন্য মনে হচ্ছে। আশা যদি বিয়ে করবে না বলেই ভেবে রেখেছিল, কেন আগে জানানো না তাকে? তাহলে তো আদনান শালুককে হাতছাড়া করতো না কিছুতেই। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আদনানের। বিচিত্র এই জীবনের কতটুকুই বা মানুষ জানে। বুকের ভেতর একটা হাহাকার আজ আদনানকে ব্যথিত করছে। শালুকের স্কুলে প্রিটেস্ট এক্সাম শুরু হবে আগামীকাল থেকে। ধ্রুবর নতুন চাকরি, নতুন টিউশনি। এই মুহূর্তে শালুককে নিয়ে ধ্রুব কিছুতেই গ্রামে যেতে পারছে না। রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল। নিজেদের সব সমস্যার কথা স্কুলে খুলে বলল। তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষায় হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব। স্যারকে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়ালো। তবে স্যারকে অনুরোধ করলো যাতে করে প্রতিদিনের এক্সামের প্রশ্নটা ধ্রুবকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। ভয়ে আধমরা হয়ে রইল শালুক বাসায়। ধ্রুবর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে পিঠ বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল তার। পরের কয়েকদিন গেল শালুকের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। প্রতিদিন রাতে ধ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয়। এই প্রথম শালুক অনুভব করলো আশেপাশে সাহায্য করার মতো যখন কেউ না থাকে তখন নিজের চরকায় নিজের তেল দেওয়া লাগে। এই যেমন এখন শালুকের কোনো উপায় নেই কারোর থেকে হেল্প নেয়ার। মূর্তিমান বিপদের ন্যায় ধ্রুব শালুকের সামনে বসে রইল। উপরন্তু পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের চাইতে 20 মিনিট সময় শালুককে কম দিল। শালুক প্রশ্ন করায় ধ্রুব জবাব দিল, মনে কর এটা তোর ফাইনাল এক্সাম। তখন খাতায় মার্জিন দিতে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এসব পূরণ করতে, সিগনেচার শিটে নিজের সিগনেচার দিতে, স্যারেরা খাতায় সিগনেচার দিতে, এক্সট্রা পেজ আনতে, আসা যাওয়া করতে, খাতায় পিন মারতে, প্রশ্ন ভালো করে পড়তে, এইসব কাজে তোর মিনিমাম 20 মিনিট নষ্ট হবে। তাই তোকে মূল সময়ের চাইতে 20 মিনিট সময় ধরে এই পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এই সময়ের মধ্যে ফুল মার্কস উত্তর দিতে হবে। শালুকের বুক ফেটে কান্না এলো। কেন এরকম শত্রুতা করছে ধ্রুব তার সাথে? এই বুঝি তার ভালোবাসা শালুকের প্রতি? ভালোবাসা হলে তো আরো 20 মিনিট বেশি সময় দিত সে শালুককে। বুক ভরা ব্যথা নিয়ে শালুক এক্সাম দিল। পুরোটা সময় ধ্রুব শালুকের সামনেই বসে রইল। যেদিন সেই সাবজেক্ট এক্সাম সেদিন এক্সামের সময় সব বই খাতা রান্নাঘরে রেখে আসছে ধ্রুব। এরকম অথই জলে শালুক আগে কখনো পড়েনি। প্রথম দিন পরীক্ষা দিয়ে শালুক বুঝতে পারল শিক্ষক হিসেবে ধ্রুব ভীষণ কড়া। এরপর থেকে নিজ দায়িত্বে সারাদিন ধরে মনোযোগ দিয়ে পড়েছে শালুক। সেই সাথে ধ্রুবকে সমানে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে। এক্সাম শেষ হলে ধ্রুব শালুকের খাতা দেখল। শালুক নিজ প্রচেষ্টায় পরীক্ষায় 4.14 পেল। ধ্রুব যখন শালুককে তার রেজাল্টের কথা জানালো, শালুকের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা শুনেছে সেই।
4.14 তার পয়েন্ট। এ তো অসম্ভব ব্যাপার। তাও সে একা এক্সাম দিয়ে এই পয়েন্ট পেয়েছে, যেখানে সে দেখাদেখি করে এক্সাম দিয়েও 3.50 এর উপরে উঠতে পারে না। শালুকের বিশ্বাস হলো না। ধ্রুবর হাত ধরে ছাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছেন আপনি? আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি? ধ্রুব হাসলো। তারপর হঠাৎ করে শালুককে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বোকা ফুল না তুই, আমি তোকে নিজ হাতে গড়ে নিব শালুক। কেন যেন তোকে কখনো কথা শোনানোর সাহস পাই না। তুই আরো ভালো রেজাল্ট করবি শালুক, তুই শুধু একটু চেষ্টা করে যা, আমি তো আছি তোর পাশে। তারপর লজ্জা পেয়ে শালুককে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, রান্না বসাতে হবে, আমি রান্নাঘরে যাই। শালুকের কি যে ভালো লাগলো হঠাৎ করেই। এই যে হুট করে ধ্রুব তাকে জড়িয়ে ধরলো, তাতেই শালুকের হৃদয় শান্ত হয়ে গেল। আবার অপ্রস্তুত হয়ে যে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে, তাও শালুকের ভীষণ ভালো লাগলো। এত ভালো লাগছে কেন শালুকের, ভেবে পেল না শালুক। রাতে খেতে বসে ধ্রুব শালুককে বলল, আগামীকাল থেকে আমার আসতে একটু দেরি হবে শালুক, নতুন আরেকটা টিউশনি পেয়েছি। শালুকের মন খারাপ হয়ে গেল শুনে। সারাদিন সে চাতক পাখির মতো ধ্রুবের জন্য অপেক্ষা করে থাকে, এখন কিনা আরো দেরি করে আসবে ধ্রুব। আস্তে করে শালুক বলল, আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না ধ্রুব ভাই? আমি না থাকলে তো এত ঝামেলা হতো না আপনার। একা থাকতেন, হলে থাকতেন, এত চাপ থাকতো না আর। ধ্রুব হেসে বলল, দুদিন আগে আর পরে তোকে যখন ভালোবেসেছি, বিয়ে তো তোকেই করতাম। তোর দায়িত্ব তো আমি নিজেই নিতাম শালুক, হয়তো দুদিন পরে নিতাম, এখন আগে নিচ্ছি, তাতে অসুবিধা কি? এই যে তুই আমার সাথে আছিস, আমার পাশে থাকিস, বাসায় ফিরলে তোর উদ্বিগ্ন মুখ দেখি, এই পাওয়া কি কম পাওয়া তুই বল? এর চাইতে বেশি সুখ আমি কোথায় পেতাম? আমার সারাদিনের সব খাটুনি ভুলে যাই যখন বাসায় ফিরলে দেখি তুই আমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছিস। শালুক কিছু বলতে পারল না। তার কেমন অবিশ্বাস্য লাগছে, তাকেও কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে? তা কি কখনো শালুক ভেবেছিল? নিজের সৌভাগ্য দেখে শালুক নিজেই অবাক হয়। ধ্রুবর ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও শরৎকালের স্নিগ্ধতার মতো মন মেজাজ সবসময় তার ফুরফুরে থাকে। দিনের শুরু হয় প্রিয় মানুষের মুখ দেখে, আবার দিনের শেষ হয় প্রিয় মানুষের মুখ দেখে। ভোর রাতে উঠে আবার নিজের পড়াশোনা করে কিছুক্ষণ। প্রচুর ধকল যায় ধ্রুবর উপর। শালুকের সাথে তার সম্পর্ক এখন অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো। শালুক আজকাল ধ্রুবকে ভীষণ মিস করে। প্রতিদিন ধ্রুব বের হওয়ার সময় হাজারবার বলে যেতে হয় যে খুব শীঘ্রই সে ফিরে আসবে। সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে। শালুক নিজেকে দেখে নিজেই অবাক হয়, ধ্রুব তার সাথে এরকম অতপ্রতভাবে জড়িয়ে যাবে, সে ধ্রুবর জন্য এত বেশি উতলা হবে, তা কি কখনো শালুকের ভাবনাতে ছিল? অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে একদণ্ড দেরি হলে শালুকের কেমন যেন হাঁসফাঁস লাগে, মনে হয় অক্সিজেনের যেন ভীষণ অভাব। সকালে বের হওয়ার সময় ধ্রুব প্রতিদিন টুক করে একটা আলতো করে চুমু খেয়ে যায় শালুককে, তারপর আর পিছনে না তাকিয়ে হনহন করে বেরিয়ে যায় সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে একবার তাকায়, হাত নাড়িয়ে বিদায় দেয়। সারাদিন শালুকের কেমন উৎকণ্ঠা নিয়ে কাটে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় শালুকের। বাড়ির জন্য কান্না পায়, সবার কথা ভীষণ মনে পড়ে। আজকে শুক্রবার, আগামীকাল থেকে শালুকের স্কুলে টেস্ট এক্সাম শুরু হবে। ধ্রুব আজকে বাসায় আছে। সকালে দুজন মিলে নাস্তা বানিয়ে নিল। ধ্রুবর থেকে শালুক টুকটাক কাজ করা শিখেছে। শালুকের ভীষণ খারাপ লাগে সব কাজ ধ্রুব একা করে বলে, তাই শালুকের জোরাজোরিতে ধ্রুব টুকটাক হেল্প নেয় শালুকের। ধ্রুব রুটি বানিয়ে নিল, শালুক তাওয়া করে রুটি সেকে দিল। তারপর শালুক পেঁয়াজ মরিচ কেটে দিল, ধ্রুব ডিম ভেজে নিল। চা ধ্রুব নিজেই বানায়। শালুক একদিন চা বানাতে গিয়ে প্রায় 1 কাপের মতো চা পাতা ব্যবহার করেছে। সবসময় যেখানে রান্নাঘরের চৌহদ্দির মধ্যে চায়নি একটা মেয়ে, তার জন্য রান্নাবান্নার কাজ ভীষণ কঠিন। এরপর ধ্রুব দেখিয়ে দিয়েছে শালুককে, কিন্তু লজ্জায় শালুক আর চেষ্টা করেনি। নাস্তা করতে গিয়ে শালুকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে মা বাবাকে দেখে না। শালুকের নীরব কান্না ধ্রুব খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। খাওয়ার পর ধ্রুব বের হয়ে গেল কিছু কেনাকাটা করার জন্য। নামাজ পড়ে বাহির থেকে খাবার নিয়ে ফিরবে বাসায় দুপুরে। শালুককে পড়তে বলে গেল। আজকে বিকেলের ট্রেনে দুজন গ্রামে যাবে। শালুক বই নিয়ে বসলো। মোটামুটি প্রস্তুতি ভালো শালুকের এবার। কারো হেল্প না পেলেও অন্তত 3.50 এর উপরে পাবে এবার এসএসসিতে। শালুক সেই ভরসায় আছে নিজের উপর। শালুক বাংলা নৈবেদিক পড়ছে। শালুকের ভীষণ ইচ্ছে করছে আগামীকাল গ্রামে গেলে বাড়িতে যেতে, কিন্তু ধ্রুবকে বলতে পারছে না। শালুক জানে ধ্রুব কিছুতেই বাড়িতে যাবে না, শালুককেও বাড়িতে যেতে দেবে না। এত কাছাকাছি গিয়েও আপন কাউকে দেখবে না, মনে পড়লে শালুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন।
পাশের ফ্ল্যাটে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। শালুক খেয়াল করেছে প্রায় দিনেই ওই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয়। এরপর মারির শব্দ শোনা যায় নারী কণ্ঠের চিৎকার, বাচ্চার কান্না, পুরুষের রাগী কণ্ঠস্বর। শুধু শুক্রবার হতো না এরকম, কিন্তু আজকে তাও হচ্ছে। বাচ্চার কান্না আজকে খুব জোরে শোনা যাচ্ছে। শালুকের কেমন যেন কষ্ট হতে লাগলো। নিধির কথা মনে পড়ে গেল। এই বাচ্চাটা হয়তো নিধির বয়সী। আহারে, নিধি থাকে সবার কোলে কোলে, চোখের তারায়, আর এই বাচ্চাটাকে আদর করার জন্য মনে হয় কেউই নেই। হঠাৎ করেই কাচের কোনো কিছু পড়ে ভেঙে যাবার শব্দ হলো। তার এক মুহূর্ত পর বাচ্চাটার কান্না আরো জোরে শোনা গেল। শালুক আর বসে থাকতে পারলো না। ঠিক করলো আজকে ধ্রুব আসলে বলবে ব্যাপারটা তাকে। ধ্রুবকে এখনো জানায়নি শালুক প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এসব। ছোট বাচ্চাটার কান্না কেউ থামাচ্ছে না। শালুক আর না পেরে বের হলো ফ্ল্যাট থেকে। কিছুটা ভয় ভয় লাগছে শালুকের। এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে। যার সাথে কখনো কথা হয়নি তার কাছে যাচ্ছে। দরজায় নখ হতেই ভেতরে মারার শব্দ, নারী কণ্ঠের গোগানির শব্দ থেমে গেল। বাচ্চার কান্না থামলো না। ঘেমে নিয়ে একাকার হয়ে একজন বছর 34 থেকে 35-এর লোক এসে দরজা খুলে দিল। শালুককে দেখে কিছুটা চমকালো লোকটা। তারপর বাজখাই গলায় জিজ্ঞেস করলো, কি চাই? কে আপনি? শালুক ঢোক গিলে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। লোকটা আবারও জিজ্ঞেস করলো, এখানে কি তাহলে? যান আপনার বাসায়। শালুক এবার অবাক হলো। লোকটা এভাবে কথা বলছে কেন তার সাথে? কাপা কাপা গলায় শালুক বলল, একটা বাচ্চার কান্না শুনলাম, এখনো তো কাঁদছে বাচ্চাটা, তাই এসছি। লোকটা ভীষণ রুক্ষভাবে বলল, দূর বেরি, যান এখান থেকে। আমার মায়ের কান্তাছে আমি বুঝবো। আপনারা তো সমস্যা কেন? বেশি পণ্ডিতি দেখাইতে আসবেন না বলে দিলাম। মার চাইতে মাসির দরদ বেশি জানো। শালুকের ভীষণ রাগ হলো। এতক্ষণে হওয়া ভয়টা কেটে গেল। শালুক শুনতে পেল ভেতরের মহিলাটা মেয়েটাকে মানানোর চেষ্টা করছে। ধমকে ওঠে শালুক বলল, ভদ্রভাবে কথা বলুন, নিজের আচরণ সংযত রাখুন। আপনি প্রতিদিনই বাসায় মারধর করেন, সবটাই শুনতে পাই আমি। বাসায় একটা ছোট বাচ্চা রেখে আপনার লজ্জা করে না এরকম করতে? তেরে এসে লোকটা বলল, তোর বাপের কি তাতে? আমার বাসা আমি যা খুশি তা করবো। শালুক হেসে বলল, আপনার যেমন যা খুশি তা করার অধিকার আছে, আমারও পুলিশে কমপ্লেইন করার অধিকার আছে। আবারও যদি এরকম শুনি, আমি সোজা পুলিশে খবর দিব। 14 শিকের ভাত খাবেন যখন বুঝবেন যে নারী নির্যাতনের আসল মজা। লোকটা হাঁ করে রইল শালুকের কথা শুনে। শালুক আর দাঁড়ালো না, নিজেদের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর শালুক টের পেল তার সারা শরীর কাঁপছে থরথর করে। জীবনে এই প্রথম সে এরকম করে কারো সাথে বলেছে। গোসল করে নামাজ পড়ে নিল শালুক। ধ্রুব এলো কিছুক্ষণ পর। খাবার নিয়ে এলো ধ্রুব। শালুকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক চুপ করে রইল। শালুকের বিমর্ষ চেহারা ধ্রুবকে ভীষণ পীড়া দিতে লাগলো। চিবুক তুলে জিজ্ঞেস করলো, আমাকে বলবি না? কি হয়েছে বল। শালুক মাথা নিচু করে বলল, পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট্ট একটা বাচ্চাও আছে, মনে হয় জানেন। আজকে বাচ্চাটার ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার কথা অমান্য করে। লোকটা ভীষণ চামারের মতো ব্যবহার করেছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি। বলেছে আবার এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দিব। ধ্রুব বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, আমার বোকা ফুল তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তবে তোর একা ওখানে যাওয়া উচিত হয়নি শালুক। উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরো খারাপ ব্যবহার করতো। শালুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোনো একদিন যদি আপনি ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে, আমি তাহলে মরেই যাব হয়তো। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্টকর। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শালুকের মাথা নিজের বুকের উপর এনে রাখলো। তারপর বলল, গাছের বুকে ফুল যেমন নিরাপদে থাকে শালুক, আমার বুকে তুই তেমনই নিরাপদে থাকবি শালুক। তোকে বউ করেছি নিজের রাজ্যের রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্ট দিই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেয়া, নিজের সত্তাকে কষ্ট দেয়া। নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচবো বল? শালুক জবাব দিতে পারল না। খাবার পর ধ্রুব শালুকের ব্যাগ গুছিয়ে নিল। তারপর বাসার সব ময়লা বাহিরের ঝুড়িতে রেখে চুলা, লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সবকিছু ভালো করে দেখে দুজন বের হলো। ট্রেনের টিকিটটা কাটা আছে ধ্রুবর। শালুককে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজনে কমলাপুর পৌঁছায়।
ট্রেন এলো বিকেল 5:30-এ। শালুক বসলো জানালার পাশে। বুক কেমন ভারী হয়ে আছে শালুকের। ধ্রুব বলেছে শালুককে দিয়ে এসে সে চলে আসবে। ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থেকে শালুক পরীক্ষা দেবে। একে তো বাবা মাকে দেখবে না, তারপর ধ্রুবও চলে আসবে। উপায় নেই ধ্রুবরও, নিজের চাকরি, 3টে টিউশনি, এতদিন মিস দিতে পারবে না। সব মিলিয়ে শালুকের খুব খারাপ লাগছে। বাতাসে শালুকের চুল উড়ে আসছে ধ্রুবর মুখে। ব্যাগ থেকে একটা পাঞ্চ ক্লিপ বের করে ধ্রুব শালুকের চুলে লাগিয়ে দিল। শালুকের কাঁধ সমান চুল এখন 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়েছে। শালুক ধ্রুবর হাত ধরে বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতেই বাদাম নিয়ে এলো এক লোক। ধ্রুব বাদাম কিনে নিল, তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো, শালুককেও খাওয়ালো। ঝিকঝিক ঝিকঝিক শব্দে ট্রেন চলছে। শালুক একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে, ধ্রুবর গায়ে একটা হুডি। শীত পড়তে শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে শালুক যেতে লাগলো। আকাশের বুকে কেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শালুক আচমকা ধ্রুবকে বলল, এই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভেতর হারিয়ে যেতে। ধ্রুবর ভীষণ অবাক লাগলো শালুকের কথা শুনে। শালুকের মাথা টেনে নিয়ে নিজের কাঁধের উপর রাখলো, তারপর বলল, আমি প্রমিস করছি না শালুক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে দুজনে একসাথে থাকবো। আরেক স্টেশনে নেমে ধ্রুব রাতের খাবার জন্য বিরিয়ানি নিয়ে এলো। দুজনে খেয়ে শালুক ধ্রুবর কাঁধের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। রাত 11:30টায় ধ্রুবরা ট্রেন থেকে নামলো, তারপর রিকশায় উঠে বসলো। শালুকের 2 চোখে রাজ্যের ঘুম নেমেছে। রিকশা কোথায় যাচ্ছে শালুকের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে ধ্রুব তাকে দিয়ে এসেই আবারও বাস ধরে চলে যাবে। যেটুকু সময় ধ্রুব আছে তার বুক দখল করে রাখবে শালুক। ঘুম থেকে জেগে শালুক চমকালো যখন দেখলো সে দাঁড়িয়ে আছে নিজেদের বাড়ির সামনে। হতভম্ব হয়ে শালুক চিৎকার করে উঠল। তৎক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে মতির মা। তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার করে উঠল। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করেই। নিচে চেঁচামেচি শুনে আদনান এসে রুমের বাইরে দাঁড়ালো। বুকের ভেতর আবারও অনুভূতির এক ঝড় উঠল। শালুকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে। দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে। এই ধ্রুবর জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ধ্রুব দাদার সামনে গিয়ে বলল, দাদা, শালুকের টেস্ট পরীক্ষা আগামীকাল থেকে। আমি চাইলেই পারতাম শালুককে অন্যত্র থাকার ব্যবস্থা করতে, কিন্তু তাতে শালুকের ভীষণ কষ্ট হতো। এত কাছাকাছি থেকেও পরিবারের কাউকে সে দেখবে না, এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্ট শালুক সহ্য করতে পারতো না। আমি চাইনি শালুক কষ্ট পাক। আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন ছটফট করে বাড়ি আসার জন্য। যে কটা দিন ওর পরীক্ষা ও বাড়িতেই থাকবে। আমি আপনার উপর ভরসা করে শালুককে রেখে যাচ্ছি। সেদিন আপনার কথা আমি রেখেছি, আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করছি। আর শালুকের যেন কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি আপনি সেভাবে আমার আমানত আমার হাতে তুলে দেবেন। শালুকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় তবে মনে রাখবেন দাদা, এই ধ্রুবর চাইতে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ শালুক এই বাড়ির মেয়ে না, এই বাড়ির মেয়েকে আমি রেখে যাচ্ছি না। আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারোর সাথে কোনো কথা না বলে শালুকের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। যখনই কোনো সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছুর প্রয়োজন হবে আমাকে বলবে। আমি যেখানেই থাকি না কেন তোমার সব সমস্যার সমাধান করে দেব। মনে রেখো শালুক, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবন একেবারে শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক মতো খাবার খেও। হাসি আমি। কেউ কোনো অনুরোধ করতে পারলো না ধ্রুবকে। ধ্রুব চলে গেল। ধ্রুব চলে যাওয়ার পর শালুক টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাসনা বেগমের শীর্ণকার দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারলো তার মা ভালো নেই। ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে শালুক। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটি মানুষ। দোতলায় দাঁড়িয়ে আদনানও কাঁদছে আজ। তবে সে শালুক এতদিন পরে বাড়িতে আশায় কাঁদছে না, সে কাঁদছে শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায়। শালুককে নিজের করতে না পারায় ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। দেখ, তুই পারিসনি শালুককে জয় করতে। বাজি জিতে গেছে ধ্রুব। সবকিছুতেই তুই ব্যর্থ আদনান, সবকিছুতেই তুই ব্যর্থ। আদনান রুমে গিয়ে নিজের চুল নিজে টেনে ধরলো। অসহ্য লাগছে তার সবকিছু। এতদিন শালুক ছিল না, নিজেকে সে সামনে রাখতে পেরেছে, কিন্তু এখন শালুক তার সামনে থাকবে। সেই শালুক যার উপর এখন আর আদনানের কোনো অধিকার নেই, যার দিকে তাকিয়ে আদনান কথাও বলতে পারবে না, কেননা সে এখন বড় ভাসুর হয়ে গেছে শালুকের।
কেন এরকম হয়ে গেল? আদনান কিভাবে সহ্য করবে এবার? শালুকের দাদা বললেন। আদিবা বেগম বললেন, খেয়ে নে শালুক, আয়। শালুক আস্তে করে বলল, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না। বিছানায় পিঠ লাগাতে লাগাতে 1টা বেজে গেছে। শালুক আজ শাপলার সাথে শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে। দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। শালুকের ফোন বেজে উঠল সেই সময়। শালুক ফোন হাতে নিয়ে দেখে ধ্রুবর কল এসেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক। তারপর কল রিসিভ করে হ্যালো বলল। ও পাশ থেকে ধ্রুব বলল, কান্নাকাটির দরকার নেই শালুক, সবাইকে তো দেখতে পাচ্ছ, এত কাঁদতে হবে না এবার। তাড়াতাড়ি শুয়ে পড়ো, সবার সাথে দিন ভরে কথা বলিও। এখন ঘুমিয়ে যাও। সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বইতে চোখ বুলিয়ে নিবে। সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট চোখ বুলিয়ে নিয়ে যাবে একবার। অতিরিক্ত চাপ নিতে হবে না। পরীক্ষা মানে নিজেকে যাচাই করা। অন্যের থেকে দেখে লিখলে নিজেকে সেখানে তুমি যাচাই করবে কিভাবে? কারো থেকে দেখার দরকার নেই শালুক। তাতে করে তোমার কোন কোন টপিকে সমস্যা আছে আমার তা খুঁজে পেতে সুবিধা হবে। ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবো। শালুক জিজ্ঞেস করলো, আপনি এখন কোথায় চলে যাচ্ছেন সত্যি? ধ্রুব হেসে বলল, আমার তো বাবার বাড়ি নেই শালুক। আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই। শালুকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি। আমার জন্য চিন্তা করো না। বাড়িতে গেছো, সবার সাথে হাসি খুশি থাকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাওয়ার জন্য, তা তুমি না বললেও আমি বুঝি শালুক। এখন খুশি তো? শালুক আস্তে করে বলল, আপনি থাকলে আমার খুশির 16 কলা পূর্ণ হতো। আপনাকে ছাড়া খালি খালি লাগছে সব। ধ্রুব হেসে বলল, ঘুমাও শালুক, রাখছি। শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো। শালুক শুতেই শাপলা জিজ্ঞেস করলো, ধ্রুব ভাই কেমন রে শালুক? খুব রাগী না? তোকে কি খুব বকাঝকা করে? শুনে শালুকের ভীষণ হাসি পেল। তারপর বলল, ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা। কিভাবে করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তাই নেই। আমাকে ভীষণ ভালোবাসে উনি। শাপলা জিজ্ঞেস করলো, তুই বাসিস না? লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল। তারপর বলল, ভালোবাসি আপা। আমিও ধ্রুব ভাইকে ভীষণ রকমের ভালোবেসে ফেলেছি। ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা। ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতে পারবে না। উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন। শাপলার ভীষণ ভালো লাগলো শুনে, খুশিও হলো, কিন্তু তবুও বুকের ভেতর একটা হতাশার দীর্ঘ শ্বাস শুনতে পেল শাপলা। সেও তো ধ্রুব ভাইকে ভালোবাসতো। পর মুহূর্তে শাপলার ভীষণ লজ্জা লাগলো এ কথা মনে হতেই। ধ্রুব ভাই এখন তার ছোট বোনের স্বামী, তাকে নিয়ে এসব ভাবাও পাপ। তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজে জানতো, আর কেউ না। ভাগ্যিস কখনো ধ্রুব ভাইকে বা শালুকের কাছে সে বলেনি। যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতে পারতো না। তার ছোট বোনটা ভালো আছে, এটাই তো অনেক। বিহে এমন কেন অন্য কিছু চিন্তা করছে? হঠাৎ করে মনে হতেই শাপলা বলল, তুই না বলি ধ্রুব ভাই কোন মেয়েকে ভালোবাসে? শালুক হেসে ফেললো এবার শব্দ করেই। তারপর বলল, হ্যাঁ আপা, ধ্রুব ভাই এক কেশবতীকে ভালোবাসতো। তবে মজার ব্যাপার কি জানিস, সেই কেশবতী অন্য কেউ না, আমিই ছিলাম। অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি। শালুক খিলখিল করে হাসতে লাগলো। শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনকে এভাবে হাসতে দেখছে শাপলা। বোনের মুখের এই হাসিটার জন্য এরকম হাজারো একতরফা ভালোবাসা শাপলা ভুলে যেতে পারে। ভীষণ ভালো লাগলো শাপলার। দরজার বাইরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সেই পাঞ্চঞ্চল হাসি, যেই হাসিতে আফিম মেশানো থাকে, যেই হাসি আদনানকে মাতাল করে তোলে। এভাবেই তো হাসতো শালুক আগে, যখন আদনান আমেরিকায় ছিল। এই হাসি শুনেই তো আদনান কুপোকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে, অথচ আজ শালুক অন্য কারোর জন্য হাসছে। পারছে না আদনান সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান। এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লাগে যাবে, পাগল হয়ে যাবে সে। শাপলা বলল, মজার কথা তো তোকে বলা হলো না শালুক। আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে, বলে দিয়েছে বিয়ে করবে না আদনান ভাইকে। আদনানের নাম শুনতেই শালুকের হাসি থেমে গেল, মুখ থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আশা, তুই থাপ্পড় দিয়ে যায়নি, এটাই
তো বেশি। শাপলা হেসে বলল, তুই তো ছিলি না, কি একটা অবস্থা। সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করেছে, সেই মুহূর্তে আশা এসে বলল সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না। আদনান ভাই একটা স্বার্থপর মানুষ, নিজের কাজিনের সাথে সে এরকম ব্যবহার করেছে। সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আসা চলে গেছে। শালুকের ভীষণ আনন্দ হলো এসব শুনে। বলল, উচিত শিক্ষা হয়েছে আপা, আমি খুব খুশি হয়েছি। শাপলা বলল, এবার ঘুমাতে হবে শালুক, সকালে উঠতে হবে কিন্তু। দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতো শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল। শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল। শাপলা অবাক হলো ভীষণ। শালুক নামাজ শেষ করে আসতেই শাপলা হাসতে হাসতে বলল, কুম্ভকর্ণের ঘুমে তো পাতলা হলো কিভাবে রে শালুক? হাতে দিয়ে টেনেও তোকে ঘুম থেকে তোলা যেত না, আর সেই তুই কিনা সাত সকালে উঠে আমাকে তুলেছিস। শালুক হেসে বলল, অভ্যাস আপা, ধ্রুব ভাই আমার এই অভ্যাস করে দিয়েছে। ধ্রুব ভাই তো উঠে ভোর রাতে নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে, আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানায়। খুব সকালে বের হয়ে যেতে হয় তার, আবার বাসায় ফিরে অনেক রাত করে, এরপর আবার রান্না করে। শাপলা হেসে বলল, ইস কি শান্তি রে, বরের হাতে রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে। শালুক হেসে বলল, কি জানি আপা, তবে আমার কাছে মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে। আমার তো ভীষণ খারাপ লাগে ধ্রুব ভাই একা একা কাজ করে বলে। আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই, সে একটু বিশ্রাম নিক। শাপলা মুগ্ধ হলো শুনে। একে অন্যকে ভীষণ ভালোবাসে বলেই তাদের এরকম অনুভূতি একে অন্যের প্রতি। দুই বোন নিচে নেমে গেল। রান্নাঘরের নাস্তার তোড়জোড় শুরু হয়ে গেছে। শালুক সেদিকে যেতে নিতেই ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন। তারপর বললেন, ধ্রুব তো আমাকে মা বলে মানে না শালুক। আমি ওর সাথে একসময় অনেক অন্যায় ব্যবহার করেছি, তার শাস্তি আজও পাচ্ছি। তুই একটু আমাকে মা বলিস। শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে। এই মানুষটা তার শাশুড়ি ভাবতেই কেমন লাগছে তার। ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে। তারপর বললেন, না রে, তুই চাচিই বলিস। তোর মুখে চাচি ডাকটাই ভালো লাগে আমার। তোর চুল তো ভালোই বড় হয়েছে শালুক। শালুক হেসে বলল, তোমাদের ছেলে না ধ্রুব ভাই, সেও তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে দেয়, সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়, তোমাদের মতো করে আমার চুলের পেছনে লেগে থাকে চাচি। আদিবা বেগম হেসে বললেন, স্বামীকে ভাই ডাকতে নেই রে শালুক। শালুক বলল, তবে কি বলবো, আমার লজ্জা লাগেছে। হাসনা বেগম মেয়ের জন্য দুধ চা এনে মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, তুই সত্যিই ভালো আছিস তো মা? ধ্রুব যেমন ছেলে, আমার বিশ্বাস সে তোর গায়ে আঁচড় লাগতে দিবে না। তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? সুখে আছিস তো দুজনে? শালুকের চোখ ছলছল হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে বলল, ধ্রুব ভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা। আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না ধ্রুব ভাই যেভাবে আমার খেয়াল রাখে। আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। হাসনা বেগম হেসে বললেন, পাগল, তোর যদি অন্য কোথাও বিয়ে হতো তখনও তো তোকে আমাদের ছেড়ে থাকতে হতো। মেয়েদের জীবন এরকমই মা, আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না। যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়াই তো থাকতে হতো। শালুক মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, মা, যে কয়দিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দিবা, যেসব ধ্রুব ভাইয়ের ভীষণ প্রিয়। আমার খুব লজ্জা লাগে, সব কাজ ধ্রুব ভাই করে বাসায়। আমার কাজ শুধু খাওয়া আর পড়া, আমাকে কোনো কাজ করতে দেয় না উনি। আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে। হাসনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে। মেয়ে তার স্বামীর জন্য ভাবছে, এটাই তাকে আনন্দ দিচ্ছে। বিয়েটা যেভাবেই হোক, দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। শালুক একবার সব টপিকে চোখ বুলিয়ে গেল। তারপর আলমারি থেকে তার ড্রেস বের করলো। এখনো কি সুন্দর ভাঁজ করে রাখা। শালুক জানে এই কাজ শাপলা করেছে। ধ্রুবকে কল দিয়ে জানালো সে স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার আগে শালুক একবার শান্তকে দেখতে গেল। শান্ত এখনো ঘুম থেকে ওঠেনি। রাতেও ঘুমেছিল বলে শালুকের সাথে দেখা করতে পারেনি। শান্তর গালে একটা চুমো দিয়ে শালুক চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গলাগলি শালুকের। সবার সাথে শালুকের ভালো সম্পর্ক ছিল। কতদিন পর সব চেনা মুখকে দেখছে শালুক।
আনন্দে কান্না করে দিয়েছে সবাই। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। প্রশ্ন হাতে পেয়ে শালুক চমকে গেল। সবই তার কমন এসেছে। অনেকদিন পর শালুকের কেমন যেন পরীক্ষা দিতে নির্ভয় লাগছে। মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো শালুক। এই প্রথম শালুক ফুল মার্কস আনসার করতে পেরেছে। পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুকের কিছুক্ষণ দেরি হলো। তারপর বাসার জন্য বের হয়ে আসতেই দেখলো পথে আদনান দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় শালুকের ভ্রু কুঁচকে গেল। আদনান কেন এসছে এখানে? শালুক নিজের ফাইলপত্র সব শক্ত করে ধরে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুটা সামনে এগোতেই আদনান পিছু নিল তার। শালুক দ্রুত পায়ে হাঁটতে লাগলো, কিন্তু আদনানের সাথে পেরে উঠল না। আদনান এগিয়ে এসে শালুকের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক জবাব দিল না। আদনান আবারও জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। আদনানের এবার রাগ উঠে গেল। শালুকের হাত টেনে ধরে বলল, ভাব দেখাচ্ছিস আমাকে? কথা বলছি কানে যাচ্ছে না? শালুক টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? ইফ টিচিং করতে চলে আসেন। আদনানের ভীষণ হাসি পেল। হেসে দিয়ে বলল, আমাকে তুই চিনতে পারছিস না মনে হয়? এরকম করছিস কেন? আমার উপর রেগে আছিস? শালুক বলল, আপনি আমার কেউ হন? আপনাকে আমি চিনি। আপনার উপর রাগ করার কোনো প্রশ্ন আসছে কেন? আদনান শালুককে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে শালুক। এরকম কিছু হবে আমি কখনো ভাবিনি। আমি তোকে কিছুতেই হারাতে চাইনি শালুক। কেউ না জানুক, আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি। শালুকের ভীষণ ঘেন্না লাগলো শুনে। কেমন সারা শরীর ঘিন ঘিন করে উঠছে ওর। আদনানের মুখে ভালোবাসার কথা শুনে রাস্তার উপর একদলা থুতু ছুঁড়ে ফেলে বলল, আপনি আর ভালোবাসা দুটোই বিপরীতমুখী। আপনার সাথে অন্তত ভালোবাসা শব্দটা যায় না। আপনি একটা মারাত্মক লেভেলের অসভ্য ইতর স্বভাবের লোক। আদনান ব্যথিত চোখে তাকিয়ে বলল, সব আমাকে ভুল বুঝুক, আমার কোনো কষ্ট নেই, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। আমার কথাটা শোন আগে, তারপর বুঝবি আমি কেন এরকম করতে বাধ্য হয়েছি। শালুকের বিরক্ত লাগলো। ভেবেছে বাড়িতে গিয়ে ধ্রুবকে কল দিয়েই জানাবে তার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। কিন্তু এখন আদনান যা শুরু করেছে, তাড়াতাড়ি বাড়িতে যাবার উপায় নেই। আদনান শালুকের হাত টেনে ধরে বলল, তোর এই হাতটা আমার হাতে রাখতে চেয়েছি আজীবন আমি, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। তোকে আমি কতটা চাই শালুক, তুই জানিস না। কেউ বুঝবে না সেটা। শালুক হাঁটা শুরু করলো। আদনান মন খারাপ করে শালুকের পিছু নিল। সুযোগ খুঁজে রাস্তায় কাউকে না পেয়ে শালুকের হাত টেনে ধরে পেছনে ফিরিয়ে কোমর চেপে ধরে বলল, একটা বার আমার কথা শোন শালুক, তারপর আমার সাথে এরকম রাগ করিস। ধ্রুবর কারণেই আমাকে এসব করতে হয়েছে। আমি বাধ্য হয়ে এরকম কাজ করেছি। শালুকের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল আদনানের এই অসভ্যতম দেখে। কষে একটা থাপ্পড় বসালো আদনানের বাম গালে। তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার সামনে আসারও চেষ্টা করবি না তুই। আমার চরিত্রে তুই দাগ লাগানোর চেষ্টা করেছিস। আমাকে সবার কাছে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করেছিস। আল্লাহর সহায় ছিল বলে আমার সম্মান রক্ষা করেছে। কোনোদিন যদি আবারও আমার সাথে কথা বলারও চেষ্টা করিস, আজ এক গালে থাপ্পড় মেরেছি, পরের বার আর হাতে থাপ্পড় না, তোকে শায়েস্তা করার জন্য আমার হাজবেন্ড ধ্রুবই যথেষ্ট। তোর মতো নর্দমার কীটকে সে খুব ভালো করে শায়েস্তা করতে জানে। আর ধ্রুবর নামে একটা কথাও বলার চেষ্টা করবি না। ওর নাম উচ্চারণ করার যোগ্যতাও তোর নেই। শালুক আর থামলো না, দৌড়ে বাড়ির দিকে গেল। আদনান ঠায় দাঁড়িয়ে রইল সেখানে হতবিহব্বল হয়ে। শালুক তাকে থাপ্পড় দিয়েছে, তাকে তুই করে কথা বলেছে। সব কেমন অবিশ্বাস্য লাগছে আদনানের। এই কি সেই শালুক? নরম কোমল প্রাণ সেই শালুক কোথায় আজ? এত স্বয়ং বিধ্বংসী নারী। এই কোমল হাত কাউকে এভাবে আঘাত করতে পারে তা কখনো ভেবেছে আদনান? ধ্রুবর জন্য আজ শালুকের হাতে থাপ্পড়ও খেতে হলো আদনানের। মাথা ভোঁবো করে ঘুরতে লাগলো আদনানের। শালুক বাড়িতে এসে হাঁপাতে লাগলো। বাকিটা পথ আর সে দৌড় বন্ধ করেনি। আদিবা বেগম এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন? শালুক পানি খেয়ে বলল, কিছু না চাচি, দ্রুত পায়ে হেঁটে এসছি তো তাই। আদিবা বেগম আর কিছু না জিজ্ঞেস করে বললেন, যা কাপড় পাল্টে আয়, আমি ভাত বাড়ছি। শালুক নিজের রুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে গোসল করে নিল। গোসল করতে গিয়ে শালুকের মনে হলো তার সারা শরীর আদনানের ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে যেন। বাথরুমের ঝর্ণার পানির সাথে গড়িয়ে পড়ল শালুকের চোখের কয়েক ফোঁটা অশ্রুর জল। শালুক জানে সারা পৃথিবীর সাবান দিয়ে ধুয়েও এই ছোঁয়া মুছতে পারবে না।
ধ্রুবর ভালোবাসার ছোঁয়া পেলেই এই অপবিত্র ছোঁয়া বিলীন হয়ে যাবে দেহ থেকে। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ধ্রুবকে ভীষণ মনে পড়তে লাগলো। কি করছে এখন ধ্রুব? শালুকের কথা কি তার মনে পড়ছে? সেও কি শালুকের মতো বিরহে পড়ছে? গোসল করে শালুক একটা হলুদ জামা পরে নিল। ধ্রুব গতকাল নামাজ পড়তে বের হয়ে শালুকের জন্য অনেক কিছু কিনে দিয়েছে। শালুক এখনো সবগুলো ব্যাগ খুলেও দেখেনি। জামা কাপড়ের ব্যাগ খুলতেই দেখলো উপরের এই জামাটা। শালুক জানে এটাও ধ্রুব গতকাল কিনে এনেছে। ব্যাগ দুটো খুললো। আরো অনেক কিছু দেখা যাবে। শালুক ঠিক করলো এগুলো এখন খুলবে না, রাতে একা একা সব খুলে দেখবে। হলুদ সাদা জামা পরে শালুক নিচে নামতেই আদনানের মুখোমুখি হলো। পাশ কাটিয়ে শালুক চলে গেল। আদনান পেছন ফিরে তাকালো আবারও শালুকের দিকে। শালুক আগের চাইতে বেশি সুন্দরী হয়েছে, গায়ের রং আরো উজ্জ্বল হয়েছে, ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে। কি সুন্দর সেই দৃশ্য। ধ্রুবর কপালের কথা ভেবে আদনানের আরো ঈর্ষা হলো। প্রতিদিন ধ্রুব শালুকের এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় নিশ্চয়ই ধ্রুব তখন। আদনান নিজেই তো এই সামান্য একটুতেই দগ্ধ হয়ে যাচ্ছে, তাহলে ধ্রুব কি করে? শালুক তো তার স্ত্রী। পর মুহূর্তে লজ্জা পেল আদনান। নিজেকে নিজে সামলে নিজের রুমে চলে গেল। খেতে বসে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুবও তখন খেতে বসেছে। শালুক জিজ্ঞেস করলো, কি দিয়ে খাচ্ছেন আপনি? ধ্রুব সামনে রাখা ডাল আর সবজির দিকে তাকিয়ে বলল, আমার প্রিয় তরকারি দিয়েই খাচ্ছি শালুক। তুমি? শালুক বলল, ইলিশ মাছের ডিম, কষা মাংস, ডাল। আপনার কথা ভীষণ মনে পড়ছে। কষা মাংস না আপনার ভীষণ প্রিয়? এই খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না আপনাকে ছেড়ে। ধ্রুব হাসল। ধ্রুবর হাসির শব্দ হয় না। ঠোঁট টিপে কি সুন্দর করে হাসে সে। তবুও শালুক বুঝতে পারলো ধ্রুব হাসছে। ধ্রুব বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী না শালুক, আমার 50%। তুমি তুমি খেলেই আমার মন ভরে যাবে। সব কিছুতে পেট ভরতে হয় না, মন ভরলেই মানুষ যে সুখ পায় সেই সুখ পেট ভরে খেলেও পাওয়া যায় না। এই যে তুমি আমার কথা ভাবছো, খেতে গিয়ে আমাকে মনে করছো, এর চাইতে সুখের কথা আমার জন্য দ্বিতীয় কিছু নেই শালুক। শালুক মলিন হাসলো। তারপর বলল, আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে জানেন। একটা ওয়ার্ডও কারোর থেকে দেখে লিখতে হয়নি, সবাই কমন এসছে। ধ্রুব খুশি হয়ে গেল শুনে। শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ চায় তো যেন তোর সব পরীক্ষা এরকম ভালো হয়। শালুক বলল, আপনি যে হঠাৎ করেই আমাকে তুমি করে বলছেন, বুঝতে পারছেন? ধ্রুব হেসে ফেলল। সে ইচ্ছে করেই শালুককে তুমি করে বলছে। রাতে সবার সামনে শালুককে তুই করে বললে সবাই ভাবতো হয়তো ওরা এখনো কেউ কাউকে ওভাবে মেনে নেয়নি। একবার তুমি বলার পর আর তুই বলতে ইচ্ছে করছে না। ধ্রুব কল কেটে দিল। শালুক খেয়ে শাপলার কাছে গেল। তারপর শাপলার কাছে আদনানের ব্যাপারটা শেয়ার করলো। শাপলা অবাক হলো আদনানের এই বহুরূপ দেখে। এই লোকটা কি পাগল নাকি? এই আশাকে বিয়ে করতে যাচ্ছে, আবার শালুককে বলছে ভালোবাসে। মাথা কি এলোমেলো হয়ে গেল নাকি আশাকে হারিয়ে? শাপলা ঠিক করলো এসব ধ্রুব ভাইকে জানাবে সে শালুকের অজান্তে, নয়তো আদনান পরে যদি আরো কোনো সমস্যা করে। ধ্রুবর মন বিক্ষিপ্ত হয়ে আছে। একটু আগে শাপলা কল দিয়েছে শালুকের ফোন থেকে। আদনান যা যা করেছে সব বলেছে শাপলা ধ্রুবকে। তারপর থেকে ধ্রুবর মন মেজাজ বিগড়ে আছে। রাগ উঠেছে সপ্তমে, অযথাই মাথা গরম হচ্ছে। এই শীতের দিনেও ধ্রুবর শরীর থেকে ঘাম বের হচ্ছে। যা নিয়ে ধ্রুব চিন্তায় ছিল তাই হচ্ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করলো ধ্রুব। এরকম অযথাই রাগে ফোঁসফোঁস করার স্বভাব ধ্রুবর নেই। ধ্রুব মাথা ঠান্ডা রেখে কাজ করার মানুষ। এই মুহূর্তের অতিরিক্ত রাগ ধ্রুবকে ভাবিয়ে তুলছে। সে কি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে? ধ্রুবর দাদি বলতেন, অতিরিক্ত রাগ হলে যাতে মাটির দিকে থাকে, তাহলে রাগ মাটি হয়ে যাবে। আর না হয়তো পানির দিকে তাকিয়ে থাকতে, তাতে রাগ পানি হয়ে যাবে। এই বিশাল শপিং মলের 2 তলার এই শোরুমের চৌহাত দিতে কোনো মাটি নেই, আর না আছে ওভাবে দেখার মতো কোনো পানি। বোতলের পানির দিকে তাকিয়ে রাগ কমানোর কোনো উপায় পেল না। ফ্লোরে শুয়ে ধ্রুব 100 থেকে উল্টো দিকে কাউন্ট করতে শুরু করলো। 23 এসে ধ্রুব অনুভব করতে পারলো তার রাগ কমেছে। তবুও খানিকটা মনোকষ্ট রয়ে গেল। শালুক কেন তার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছে এই ভেবে বুঝতে পারলো না ধ্রুব শালুকের এই ব্যাপারটা। শোরুম থেকে বের হয়ে ধ্রুব টিউশনিতে গেল। 2টা টিউশনি শেষ করে শেষ টিউশনিতে যাওয়ার সময় ধ্রুবর কেমন ইতস্তত বোধ হলো। এই টিউশনিটা ধ্রুবর কাছে কেমন যেন লাগে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়েকে পড়ায় ধ্রুব।
ফিনান্স আর অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট, সপ্তাহে 3 দিন ফিনান্স 3 দিন অ্যাকাউন্টিং, মাসে 10,000 টাকা বেতন। কিন্তু ছাত্রীর আচার ব্যবহার কিছুদিন ধরে ধ্রুবর কাছে সুবিধাজনক লাগছে না। ধ্রুব বাসার বাহিরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল, তারপর মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বাসায় প্রবেশ করলো। তার ছাত্রী চেয়ারেই বসেছিল, যেন ধ্রুবরই প্রতীক্ষা করে বসে আছে। ধ্রুব বসতে বসতে আর চোখে তাকালো। মোটা করে চোখে কাজল দিয়েছে মেয়েটা, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক, কানে নীল দুল পড়েছে নীল জামার সাথে ম্যাচিং করে। ধ্রুব একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটার হাবভাব সুবিধাজনক লাগছে না বলে ধ্রুব প্রথমেই বলে দিয়েছিল সে বিবাহিত, কিন্তু মেয়েটার মধ্যে তার জন্য ভ্রুক্ষেপই নেই। ধ্রুব গম্ভীর মুখে বলল, গতকাল যে আর্থিক অবস্থার বিবরণী করতে দিয়েছিলাম, আগে ওটা দেখাও। ধ্রুবর ছাত্রীর নাম নিশা। নিশা খাতা বের করে বলল, স্যার আমার দিকে তাকায়। ধ্রুব খাতার দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তাকানোর কি আছে? তোমার দিকে তাকিয়ে থাকার জন্য তো আমাকে মাস শেষে 10,000 টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া হয় তোমার লেখাপড়ার দিকে তাকানোর জন্য। তাই নিজে সাজগোজ বন্ধ করে মন দিয়ে নিজের মেধাকে সাজাও, পড়ালেখায় মন দাও। নিশা ফিসফিস করে বলল, মন তো স্যার আমার কাছে থাকে না, আপনার কাছে থাকে। ধ্রুব শুনতে পেল কথাটা, কিন্তু জবাব দিল না, না শোনার ভান করে রইল। নিশা আবারও বলল, আমার দিকে তাকালে আজকে আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন। আজকে আমাকে অন্যরকম লাগছে, সেটা দেখতে পাবে। ধ্রুব না তাকিয়ে বলল, কেন? তোমার কি আজকে মাথায় শিং গজিয়েছে নাকি? বাজে কথা বন্ধ করো। তোমার অঙ্ক মিলেনি, কোনটা কোথায় বসবে তুমি সেটাই এখনো বুঝতে পারছো না। আয় ব্যয় সব গুলিয়ে ফেলেছো। নিশা করুণ সুরে বলল, আমার মাথাটাই তো গুলিয়ে গেছে স্যার, অঙ্ক মিলবে কিভাবে? ধ্রুব আবারও খাতায় আর্থিক অবস্থার বিবরণী ঘর আঁকলো। তারপর নিশার দিকে খাতা এগিয়ে দিয়ে বলল, শুরু করো এবার। যে এন্ট্রি বুঝবে না আমাকে জিজ্ঞেস করবে। নিশা ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আগে এইটা বোঝার কিভাবে কারো মনে এন্ট্রি নেওয়া যায়। ধ্রুব ভীষণ রাগ হলো, ধমকে বলল, ফাজলামি করতে বসেছো তুমি? আমাকে জোকার মনে হয় তোমার, নাকি তামাশা করতে ভালো লাগছে? নেক্সট টাইম যদি তোমার এরকম ব্যবহার দেখি, তবে আমি তোমার আম্মুকে বলে যাব আমার পক্ষে তোমাকে পড়ানো সম্ভব না, অন্য টিচার রাখতে। বেয়াদব স্টুডেন্ট আমার চাই না। নিশার কলিজায় লাগলো ধ্রুবর এই কথাগুলো। ধ্রুব কেন বুঝতে পারছে না নিশা তাকে ভালোবাসে? শুধুমাত্র ধ্রুবর জন্যই তো নিশা পড়ানোর টাইম হবার আগেই টেবিলে এসে বসে থাকে, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে। আর ধ্রুব কিনা নিশার থেকে নিস্তার পেতে নিজেকে বিবাহিত বলে দাবি করছে। নিশা ভেবে পায় না সে দেখতে কি এতই খারাপ। নিশাকে অঙ্ক করতে দিয়ে ধ্রুব শালুককে কল দিল। শালুক তখন বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে বসেছে। ধ্রুবর কল পেয়ে অবাক হলো। এই সময়ে ধ্রুব তো কখনো কল দেয় না, আজ কি হলো হঠাৎ? তড়িঘড়ি করে শালুক কল রিসিভ করলো। ধ্রুব যথাসম্ভব মধুর সুরে বলল, কি করছো? খেয়েছো তুমি? শালুক জবাব দিল পড়া শেষ করে খাবে। তারপর জিজ্ঞেস করলো, এই সময় তো কল দেয় না, আজকে হঠাৎ কি হলো? ধ্রুব নিশাকে শুনিয়ে শুনিয়ে বলল, এই সময় তো আমার বউটা আমার কাছে থাকতো বাসায়, তাই কল দিতাম না, কারণ বাসায় গেলে তোমাকে দেখবো। আজকে তো তুমি নেই, তাই খুব মিস করছিলাম, এজন্য কল দিয়েছি। আজ তো বাসায় গেলে দেখবো বাসা ফাঁকা। শালুকের কেমন যেন ভালো লাগলো ধ্রুবর এই কথাগুলো, কেমন হৃদয় প্রশান্ত করে দিয়েছিল। ধ্রুব কল রেখে দিল। নিশা কান পেতে শুনলো সবটা, তবুও আর বিশ্বাস হলো না। নিশার মনে হলো এই সব ধ্রুবর প্ল্যান, কাউকে আগেই বলে রেখেছিল হয়তো, তাই নিশাকে সরানোর জন্য এরকম করছে ধ্রুব। চুপচাপ নিশা অঙ্ক করে গেল, ধ্রুবকে একটা এন্ট্রিও জিজ্ঞেস করলো না। অঙ্ক দেখতে গিয়ে ধ্রুব টের পেল নিশা ফুপিয়ে কাঁদছে। আর মজার ব্যাপার হলো অঙ্ক এবার ঠিকঠাক মিলে গেছে। ধ্রুব ভেবে পেল না নিশার এই কান্নার কারণ কি, তবে এটুকু বুঝতে পারলো এই টিউশনি ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই। এসব কেলেঙ্কারিতে ধ্রুব কিছুতেই জড়াতে চায় না। আর এই সরসীকে বোঝানোর সাধ্য তার নেই। নিজের বউয়ের কথা চিন্তা করবে নাকি অন্য মেয়েকে নিয়ে ভাববে সে? বাকি সময়ে ধ্রুব আরো দুটো অঙ্ক করালো। নিশা একটা কথাও বলল না ধ্রুবর সাথে। নিশা ভেবেছিল ধ্রুব একটা বার হলেও জিজ্ঞেস করবে নিশাকে কেন চুপ করে আছে, কিন্তু নিশার ভাবনা ভুল করে দিয়ে ধ্রুবও প্রশ্ন করেনি। সময় শেষ হতেই ধ্রুব উঠে চলে গেল। পড়ার টেবিলে নিশা কান্নায় ভেঙে পড়ল। নাকের জল চোখের জল একাকার হয়ে গেল নিশার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে নিশা, যা চেয়েছে তাই পেয়েছে। এজন্য সবকিছুতে জিতে যাওয়ার একটা মানসিকতা নিশার মধ্যে প্রবল। সবসময় আত্মীয় স্বজন কাজিনদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি নিশার, কেননা নিশার বাবা অনেক টাকার মালিক, তার একমাত্র উত্তরাধিকারী নিশা।
তার উপর নিশা বেশ সুন্দরী, সব দিক মিলিয়ে সবখানে নিশা দেখেছে সবাই তাকে খুব প্রাধান্য দেয়। কিন্তু এই একটা জায়গায় একজন মানুষের কাছে নিশা হেরে যাবে তা নিশার ভাবনাতেও ছিল না কখনো। ক্লাস 7 থেকে বেশ কয়েকজন প্রাইভেট টিচার চেঞ্জ করেছে নিশা। পড়াতে পড়াতে সবাই নিশাকে ভালোবেসে ফেলত। এর থেকে নিশার মধ্যে এক ধরনের অহংকার বোধ জন্ম নিল। সে ভেবেই নিল এরকমটাই হতে হবে। কিন্তু ধ্রুব অন্যদের চাইতে অন্যরকম হওয়ায় নিশার মনে জায়গা করে নিয়েছে। স্বপ্নের পুরুষ হিসেবে নিশা যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মেধাবী, শ্যামলা, লম্বা ছেলে পছন্দ করে, ধ্রুবর মধ্যে তার সবটাই আছে। নিশা কিছুতেই ধ্রুবর নেশা থেকে নিজেকে বের করে আনতে পারছে না। উল্টো ধ্রুবর এই কাঠখোট্টা ব্যবহারে নিশা আরো প্রেমে পড়ে যাচ্ছে। অথচ এই মানুষটা কিছুতেই বুঝতে চায় না ওকে। ধ্রুব বাসায় ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। আজ আর কান্না করতে ইচ্ছে করে না, একা একা খেতে ইচ্ছে করে না। পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একটা মানুষের অনুপস্থিতি এই বাসাটাও বুঝে গেছে। ধ্রুবর বুকের ভেতর ভীষণ জ্বালা পোড়ার অনুভূতি টের পাচ্ছে ধ্রুব। কেন এত অন্তর পুড়ে যাচ্ছে? কেন শালুক এভাবে হৃদয়ের আসন ঘিরে বসেছে? আজ সে শালুক কাছে নেই, অথচ ধ্রুব এই সামান্য বিরহ সহ্য করতে পারছে না। শালুক পড়া শেষ করে খেতে গেল। আদনান অপেক্ষা করেছিল কখন শালুক খেতে আসবে। শালুক খেতে বসে 2 লোকমা খেয়েছে। সেই সময় আদনান গেল ভাত খেতে। মাকে ডেকে ভাত দিতে বলল। শালুক বুঝতে পারলো আদনান ইচ্ছে করে এই সময় এসেছে। ভাতের প্লেট নিয়ে শালুক দাদার রুমে চলে গেল। আদনান বুক ভরা ব্যথা নিয়ে তাকিয়ে রইল। শালুক কেমন করে তাকে ইগনোর করে যাচ্ছে। এত ভাব কিভাবে হলো শালুকের? নাকি ধ্রুবর সাথে থাকতে থাকতে শালুক এরকম হয়ে গেছে? খাওয়ার পর দাদির রুমে বসে সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব করলো। রাতে শালুক ঠিক করলো আজকে নিজের রুমে ঘুমাবে। ধ্রুব কি কি রেখেছে ব্যাগে এসব দেখবে। রুমে গিয়ে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। গতরাত জার্নি শেষে বাসায় এসে 2 ঘন্টাও ঘুমাতে পারেনি। বের হয়ে যেতে হয়েছিল জীবিকার তাগিদে। সারাদিন খাটাখাটনি শেষে আজ বিছানায় পিঠ দিয়ে শালুককে ভাবতে ভাবতেই ধ্রুব ঘুমিয়ে পড়ল। শালুক যখন ধ্রুবকে কল দিয়েছে তখন রাত 12টা 15 মিনিট। শালুক ফোন রেখে দিয়ে সবেমাত্র ব্যাগ খুলেছে, এই সময় দরজায় টোকা পড়ল। শাপলা ভেবে শালুক দরজা খুলতেই দেখলো আদনান দাঁড়িয়ে আছে। শালুককে কথা বলার সুযোগ না দিয়ে আদনান মুখ চেপে ধরে দরজা বন্ধ করে দিল। শালুক হাত দিয়ে খামচে ধরে রেখেছে। আদনানের হাত পা দিয়ে পেছন থেকে লাথি দিচ্ছে, কিন্তু আদনান শালুকের মুখ ছাড়ছে না। ফিসফিস করে বলতে লাগলো, তোকে আজ শুনতে হবে আমার কথা, নয়তো আমি শান্তি পাবো না। তুই আর শুধুই আমার হবার কথা ছিল। আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই আশাকে বিয়ে করতে চেয়েছি। মাঝখান থেকে ধ্রুব সব ঝামেলা পাকালো। শালুক খুব জোরে আদনানের হাঁটুতে একটা লাথি দিল। প্রচন্ড ব্যথা পেল আদনান, তবুও শালুকের মুখ ছাড়ল না। শালুককে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আদনান বলল, একটু আমার কথা শোন শালুক, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সত্যি ভালোবেসেছি। আমি মনে হয় পাগল হয়ে যাব শালুক তোর বিরহে। আমি সব শেষ করে দেব শালুক, সবাইকে শেষ করে দেব, সবার আগে ধ্রুবকে শেষ করে দিব। তোকে আমি একবার হারিয়েছি, আর হারাতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখবো। ধ্রুবর ঘুম ভেঙে গেল হঠাৎ করেই। বুকের ভেতর কেমন কেঁপে উঠল ঘুমের মধ্যেই। তড়াক করে ধ্রুব লাফিয়ে উঠল, বসলো বিছানায়। শীত লাগছে, অথচ সে গায়ে কম্বল দেয়নি। এজন্যই কি ঘুম ভেঙে গেছে? ভেবে পেল না ধ্রুব। ফোন চেক করে দেখে আধা ঘন্টা আগে শালুক কল দিয়েছে। ধ্রুব কল ব্যাক করলো শালুককে। রিং হতে থাকলো, কিন্তু শালুক রিসিভ করতে পারলো না। ধ্রুবর কল দেখে আদনানের মাথা খারাপ হয়ে গেল যেন। আদনান শালুককে টেনে নিয়ে এগিয়ে গিয়ে এক হাতে শালুকের মুখ চেপে ধরে ধ্রুবর কল কেটে দিল। কল কেটে দেওয়ায় ধ্রুব 2 মিনিট অপেক্ষা করলো শালুকের কল ব্যাক করার। কল না পেয়ে আবারও কল দিল। আদনান বিরক্ত হয়ে কল আবারও কেটে দিল। এরপর ফোন অফ করে দিল। ধ্রুব হতবাক হলো শালুকের ফোন বন্ধ পেয়ে।